সবাই জয়েন করতে থাকো, একটু ওয়েট করো, আমরা আস্তে আস্তে শুরু করব। যারা যারা কমেন্ট যে ক্লাস করবা তারা সবাই কমেন্টে একটু নিজেকে আবার মেনশন করে দিবা। আমি পরে কাউন্ট করে নিব কে কে ক্লাস করছে, কে কে ক্লাস করে নাই। আমি আবারও বলতেছি, যারা আস্তে আস্তে জয়েন করতেছো তোমরা একটা কাজ করো। তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে গ্রুপের মধ্যে তোমার নিজের নামটা তুমি মেনশন করে দাও। মেনশন করে দিলে আমি পরে কাউন্ট করে নিব কারা ক্লাস করছে কারা ক্লাস করে নাই। আচ্ছা, আমরা দেখি কি পরিমাণ জয়েন করছে। আমরা আস্তে আস্তে আমাদের লেকচার দেওয়া শুরু করব। আচ্ছা, আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু বলিও। আমার সাউন্ড ক্লিয়ার কিনা আর লেখাগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা, যে তোমাদের কাছে ভিডিওটা ক্লিয়ার কিনা আর সাউন্ডটা ক্লিয়ার কিনা আমার একটু জানাই দিও। ওকে, আশা করি আজকে লেখাও ক্লিয়ার থাকবে, নেটে কোনো প্রবলেম নাই। আর প্লাস হচ্ছে আমাদের সাউন্ড কোয়ালিটিও ঠিক থাকার কথা, তাও বলিও যে সাউন্ড কোয়ালিটিতে কোনো প্রবলেম আছে কিনা আর ভিডিওতে কোনো প্রবলেম আছে কিনা। আর যারা লাইভে জয়েন করতেছো আমি আবার বলে দিচ্ছি যে তোমরা লাইভে জয়েন করার পর নিজেদের নামটা একটু মেনশন করে একটা কমেন্ট করে দিও। তাহলে আমি ক্লাসের পর কাউন্ট করতে পারবো কে কে ক্লাস করছে কে কে ক্লাস করে নাই। আস্তে আস্তে আমাদের স্ট্রিক্ট রুলে যাইতে হবে, কারণ হচ্ছে যে তোমরা রেগুলার ক্লাস শুরু করবো, তো সেক্ষেত্রে সবারই প্রতিদিন ক্লাস করতে হবে। যারা বলতেছো লেখা বুঝতেছো না, তোমাদের হয়তো নেটের সমস্যা। আর এখানে লেখার যে সাইজটা আমি আমার হাতের পরেও দেখতেছি, কই আমি তো সব দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে হয়তো তোমার এখানে নেটের সমস্যা। আর যদি নেটের সমস্যা না হয়ে থাকে তাহলে তোমার চোখের সমস্যা। চেহারা লাইট দিয়ে কি করবা, বোর্ডে লাইট হইলে হয়। আমি আর আর 35 সেকেন্ড ওয়েট করি, মানে 5 মিনিট, বরাবর 5 মিনিট ওয়েট করে দেন আমি লেকচার শুরু করে দিব। আমার মনের লাইট অলওয়েজ জ্বলে, এটা আর জ্বালানোর প্রয়োজন পড়ে না।
অনেকে লেখা বড় করতে বলতেছে, আচ্ছা সমস্যা নাই, এটা প্রাথমিক লেখা তো আমি এই যে এরপরে আস্তে আস্তে লিখতে লিখতে লেখা বড় হয়ে যাবে, সমস্যা নেই। কারণ সাধারণত আমি এত ছোট লিখি না, যে বোর্ডে লেখার সময় আশা করি এই যে তোমার বড় হয়ে যাবে। আর যারা মুখে আলোর কথা বলতেছো, মুখের আলো বড় আলো না, মনের আলোটাই হচ্ছে সবচেয়ে বড় আলো, আর আমার মনের আলো খুবই উজ্জ্বল। আচ্ছা, আমরা তাহলে শুরু করে দিই। যে আমাদের মোটামুটি গত অনেকে জয়েন করে ফেলছে ম্যাক্সিমাম, তো আমরা শুরু করে দিই, বাকিরা আস্তে আস্তে জয়েন করুক। আচ্ছা, সবাই একটু ভালো করে খেয়াল করে দেখি আমাদের যে আজকের ক্লাসটা। এর আগে কিন্তু আমরা ফিজিক্সের অলরেডি 2টা ক্লাস নিয়েছিলাম। সেখানে আমরা যেহেতু তাপগতিবিদ্যা শুরু করছি, তাপগতিবিদ্যার প্রথম যে অংশটা সেটা হচ্ছে থার্মোমিটার। এই থার্মোমিটারের উপর আমরা অলরেডি 2টা ক্লাস নিয়েছিলাম, এবং আমাদের আজকে হচ্ছে থার্মোমিটারের ফিনিশিং ক্লাস। এবং আজকের ক্লাসে আমরা থার্মোমিটারের কিছু ফর্মুলা দেখাবো, ওগুলো আমরা ডেরাইভ করাবো। দেন ওই ফর্মুলা দেখে ইনস্ট্যান্ট আমরা আবার ম্যাথও করবো। যে আমার এখানে তপন স্যারের বই আমি কিনে রাখছি, সম্পূর্ণ নিউ তপন স্যারের বই আমার কাছে আছে, এই বইটা থেকে আমি ম্যাথও করাবো। আর আমি নাম্বারগুলো মেনশন করে দিব, আমি কত নম্বর ম্যাথটা করাচ্ছি সেটা আমি মেনশন করে দিব, তোমরা একটু দেখে নিবা। আর যারা বলবা বই নেই, তাদের কাছে আমার হাতে যে বইটা, ওই বইয়ের পিডিএফ, মানে তাপগতিবিদ্যা চ্যাপ্টারের পিডিএফ কিন্তু অলরেডি আমি গ্রুপে দিয়ে দিছি। তো সেক্ষেত্রে তোমার এটা বলার উপায় নাই যে তোমার কাছে বই নেই। এরপর আসি যে আমাদের যে কাজটা করতে হবে আজকে, আমরা আজকের কিন্তু মোটামুটি আজকের ক্লাসের উপর ডিপেন্ড করে আজকে আমরা ম্যাথ করব, এবং ওই অনুযায়ী আমাদের আজকের ক্লাসটা খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ যেহেতু আজকের ক্লাসের উপর ম্যাথ করো, প্লাস হ্যাঁ গতদিনের একটু কনসেপ্ট কাজে লাগবে। তো তোমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আজকের ক্লাসের পর যেহেতু আমাদের থার্মোমিটারটা যে আমাদের শেষ হয়ে যাবে, সেক্ষেত্রে তোমরা যারা এখনো নোট করো নাই তারা আজকের ক্লাসের পরে লাস্ট 3টা ক্লাস নিয়ে নোট করে ফেলবা। প্রথম আমরা তাপ পড়াইছিলাম, তাপমাত্রা পড়াইছিলাম, তাপমাত্রার পার্থক্য, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। এরপর থার্মোমিটার ঢুকলাম। থার্মোমিটার আমরা দেখছিলাম কি আমার 2টা জিনিস, একটা হচ্ছে 2 স্থির পদ্ধতিতে আমরা বের করতে পারি, আর একটা হচ্ছে 1 স্থির পদ্ধতি। তো আমরা বলছিলাম 2 স্থির পদ্ধতির প্রাথমিক অবস্থা আমরা দেখছিলাম, এবং আমরা 2 স্থির পদ্ধতিতে কিভাবে তাপমাত্রা নির্ণয় করতে হয় সেটা আমরা গত ক্লাসে দেখছিলাম। এবং 2 স্থির পদ্ধতিতে তাপমাত্রা নির্ণয় করার ক্ষেত্রে আমার এখানে টোটাল 5 ধরনের স্কেল নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন, রোমার, র্যাঙ্কিন। এর মধ্যে সেলসিয়াস এবং ফারেনহাইট এই 2টা আমি বোর্ডে করাই দিছিলাম, এবং বাকি যেগুলা সেগুলো করার জন্য একটা এক্সট্রা ডেটা লাগে, সেটা হচ্ছে কি আমার প্রত্যেকটার স্পেসিফিকেশন। অর্থাৎ আমাদের প্রত্যেকটা থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত, নিম্ন স্থিরাঙ্ক কত, সেটা আমাকে মুখস্থ রাখতে হয়। এবং তাদের ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্ক, যেমন আমরা যদি বলি কোন একটা থার্মোমিটার, এটা তার নিম্ন স্থিরাঙ্ক, এটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এই নিম্ন স্থিরাঙ্ককে আমরা বরফ বিন্দু বলতে পারি, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ককে আমরা স্টিম বিন্দুও বলতে পারি। তো আমাদের এই 2টার মধ্যে যে ব্যবধান তাকে আমরা বলি মৌলিক ব্যবধান, সেটা আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম। এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক আর মৌলিক ব্যবধান, এই 3টা জিনিস যদি জানি, আসলে 3টা না 2টা জানা লাগে। কেন? কারণ তুমি ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর নিম্ন স্থিরাঙ্ক যদি জানো, তাহলে একটা থেকে একটা বিয়োগ করে দিলে তুমি কিন্তু মৌলিক ব্যবধানটা পেয়ে যাচ্ছ। এই 3টে ইনফরমেশন জানলে আমি যে কোনো স্কেলে কি করতে পারবো, তাপমাত্রা নির্ণয় করতে পারবো। তো সেক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে আমি কোন থার্মোমিটারটি ইউজ করতেছি। আমি যে থার্মোমিটার ইউজ করব, ওই থার্মোমিটারের উষ্ণতামিতিক ধর্ম ইউজ করব। যদি আমি রোদ থার্মোমিটার ইউজ করি, আমি এক্সের জায়গায় দিব আর। আমি যদি মনে করো পাইরোমিটার ইউজ করতেছি, তো পাইরোমিটার তো আমরা আলোর তীব্রতার উপর ডিপেন্ড করে। তো আলোর তীব্রতা মনে করো আমি নাম দিলাম আই, তখন আমি এখানে এক্সের জায়গায় আই ইউজ করব। তো একইভাবে আমরা মনে করো তাপ যুগল ইউজ করতেছি, তো তাপ যুগলের ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, যেহেতু তাপ যুগলের ক্ষেত্রে দুই প্রান্তের যে তড়িৎচালক শক্তির উপর ডিপেন্ড করে, তাহলে আমি তাকে প্রকাশ করতে পারি ই দ্বারা। তাহলে আমি এক্স এর জায়গায় ই দিব। এই জিনিসগুলো সব আমার দেওয়া থাকবে। তাহলে একটা জিনিস তুমি ক্লিয়ার হয়ে নাও, আমাদের থার্মোমিটারটা কোন টাইপসের, সেটা কোন ধরনের থার্মোমিটার তার উপর ডিপেন্ড করে তার উষ্ণতামিতিক ধর্ম। আর তুমি কোন স্কেলে আনসারটা বের করবা, মানে তুমি কি তার তাপমাত্রাটা সেলসিয়াসে জানতে চাচ্ছ,
নাকি ফারেনহাইটে জানতে চাচ্ছ, নাকি কেলভিনে জানতে চাচ্ছ? তাহলে তুমি কোন পদ্ধতিতে জানতে চাচ্ছ তার উপর ডিপেন্ড করে তুমি ইউজ করবে, কোনটা ইউজ করবে সেটা দেখা যাবে। অর্থাৎ তোমাকে আমরা গত ক্লাসে 5 ধরনের দেখাইছিলাম, তুমি পাঁচটা দিয়ে করতে পারো। অর্থাৎ যেমন আমি তোমার বলি, আমার একটা রোদ থার্মোমিটার আছে, ওই রোদ থার্মোমিটারকে আমি সেলসিয়াস দিয়েও করতে পারি, ফারেনহাইট দিয়ে করতে পারি, কেলভিন দিয়েও করতে পারি, রোমার দিয়েও করতে পারি, র্যাঙ্কিন দিয়েও করতে পারি। তো আমি 5টাই করতে পারি, পরীক্ষা আমার যেটা বলবে সেটা করব। আর কিছু যদি বলা না থাকে আমরা কি ইউজ করব, সেলসিয়াস স্কেল ইউজ করব, সেটা আমরা আগে বলছিলাম। তো তাহলে যে এগুলো ছিল আমাদের গতদিনের কাহিনী, এবং আমাদের গতদিন যে আমরা পড়ছিলাম সেখান থেকে আমরা একটা জিনিস দেখছিলাম, তাপমাত্রা বের করার ফর্মুলা হচ্ছে এটা, থিটা ইকুয়ালস টু আমরা দেখছিলাম যে আমাদের x থিটা মাইনাস x আইস ডিভাইডেড বাই x স্টিম মাইনাস x আইস ইনটু আমরা বলি n প্লাস থিটা আইস। তাহলে এখানে আমরা যে জিনিসটা বলছিলাম সেটা হচ্ছে, দেখো তোমরা অনেকে একটু কনফিউজড হয়ে যাও। এখানে x যেগুলো এগুলো হচ্ছে উষ্ণতামিতিক ধর্ম, এই x কি হবে সেটা ডিপেন্ড করবে, এই x এর মানগুলো ডিপেন্ড করবে কার উপর, আমি কোন ধরনের থার্মোমিটার ব্যবহার করতেছি, কোন ধরনের থার্মোমিটার আমি ব্যবহার করতেছি। আমি যদি রোদ থার্মোমিটার ইউজ করি আর এর জায়গায় x এর জায়গায় r হবে, আমি যদি মনে করো তাপযুগল ইউজ করি x এর জায়গায় e হবে। তাহলে আমরা এই যে জিনিসগুলা এগুলো সবগুলো পরীক্ষায় দেওয়া থাকবে, এবং আমরা আজকে ম্যাথও করব। এবং এটা কার উপর ডিপেন্ড করবে, থার্মোমিটারটা কোন ধরনের, তুমি কোন থার্মোমিটার ইউজ করলে তার উপর তার উষ্ণতামিতিক ধর্ম করাবো আমরা লিখবো। আর উষ্ণতামিতিক ধর্ম আমরা প্রথম ক্লাসে আলোচনা করছিলাম এবং গত ক্লাসে আমরা বলেছিলাম। এবার n দেখো আমার বের করা লাগবে থিটা। এবার n মানে কি মৌলিক ব্যবধান, আর থিটা আইস মানে কি বরফ বিন্দু। এই n এবং থিটা আইস এটা ডিপেন্ড করবে তুমি কোন স্কেলে আনসার জানতে চাচ্ছ, কোন স্কেলে আনসার চাই। অর্থাৎ তুমি যে স্কেলে আনসার চাইবা ওইটা করা হবে। যেমন তুমি সাপোজ একটা রোদ থার্মোমিটার ইউজ করতেছো, তখন এখানে আর হবে। আর তুমি আনসার চাচ্ছ সেলসিয়াসে চাইলে n এর জায়গা হবে 100 আর এখানে যা হবে 0। তুমি চাচ্ছ মনে করো ফারেনহাইটে, তখন আমার দেখা যাবে n এর জায়গা হবে 180 আর n এর জায়গা হবে 32। তো তুমি যেটাতে চাইবা সেটাতে বের করা যাবে। তাহলে আমার এখানে দুটো জিনিস মাথায় রাখতে হবে, x গুলো হচ্ছে কি কোন ধরনের থার্মোমিটার আমি ব্যবহার করতেছি। আমরা অনেকগুলো থার্মোমিটার দেখছিলাম। আর n এবং থিটা আইস এটা হচ্ছে কি কোন স্কেলে আমি বের করতে যাচ্ছি, আমি কি আমাদের সেলসিয়াস স্কেল নাকি ফারেনহাইট নাকি কেলভিন নাকি রোমার নাকি র্যাঙ্কিন। তো এগুলো কিন্তু তোমার দেওয়া থাকবে না, সেলসিয়াস ফারেনহাইট রোমার র্যাঙ্কিন এগুলোর কোনটা কত সেটা দেওয়া থাকবে না। কেন? কারণ হচ্ছে এগুলো কিন্তু তোমার এগুলো কিন্তু তোমার মুখস্থ রাখতে হবে, এগুলো দেওয়া থাকবে না। দেওয়া থাকবে শুধুমাত্র এই যে উষ্ণতামিতিক ধর্মগুলা, সেখান থেকে তোমাকে তাপমাত্রা বের করতে হবে। তো আমরা একটু ছবি তুলে রেখে আমি পরে ছবিগুলো তোমাদেরকে সবাইকে গ্রুপে দিয়ে দিব, ছবিগুলো দিয়ে দিব। আর গতদিনে মনে হয় ম্যাথের ছবিটা আমি দিতে ভুলে গেছি, তো দিতে ভুলে গেলে আজকে দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা এবার আসি, আমি একটু দেখে নিই তোমাদের এই যে কি অবস্থা, এই যে সবাই কয়জন জয়েন করছে আমি একটু দেখি, দেন আমি পুরো দমই শুরু করে দিব, একটা না পড়াবো। ওকে, তাহলে আমরা শুরু করে দিই। যে আমরা লাস্ট ক্লাসগুলো দেখছিলাম, আমি একটু শুরু করে দিই। ওকে, তাহলে আশা করি এটা বুঝতে পারছো, এটা হচ্ছে আমার গদিনের কনসেপ্ট। আজকে ম্যাথ করলে কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। এবার আসো, আমাদের যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে ক্লিনিক্যাল বা ডাক্তারি থার্মোমিটার। এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট, ক্লিনিক্যাল বা ডাক্তারি থার্মোমিটার। তো ক্লিনিক্যাল বা ডাক্তারি থার্মোমিটার আমরা কি কাজে ইউজ করি? এই ক্লিনিক্যাল বা ডাক্তারি থার্মোমিটার আমরা ইউজ করি কি জন্য? জ্বর মাপার জন্য, বা আমরা এক কথায় বলতে পারি আমাদের শরীরের তাপমাত্রা কত, শরীরের তাপমাত্রা মেজারমেন্ট করার জন্য। তাহলে আমরা শরীরের তাপমাত্রা মাপার জন্য আমরা এই ক্লিনিক্যাল থার্মোমিটার ব্যবহার করি। তাপমাত্রা যদি আমার একটা নির্দিষ্ট লেভেলের বেশি হয়, তখন আমরা সেখান থেকে তাপমাত্রা নির্দিষ্ট লেভেলের বেশি হলে তখন আমি সেখান থেকে বলে দিই যে আমার ওইখানে আমার শরীরে জ্বর আছে কি নাই। এবার একটু ভালো করে খেয়াল করো, এই যে থার্মোমিটার, এই থার্মোমিটারের কয়েকটা বৈশিষ্ট্য তোমাকে জানতে হবে। এই থার্মোমিটার আশা করি অনেকের ঘরে আছে।
আমার কথা হচ্ছে আমাদের এটা আমি কোন পারপাসে ইউজ করতে চাই, এটা থার্মোমিটার যে ডেভেলপ করা হবে সেটা সবসময় এমনভাবে ডেভেলপ করা হবে যাতে করে আমি যে পারপাসে ইউজ করতেছি ওই পারপাসেই হয়, এর থেকে এক্সট্রা বেনিফিট রাখার দরকার নাই, কম বেনিফিটও রাখার দরকার নাই। যেমন আমার শরীরের তাপমাত্রা যেটা জীবনে আসা সম্ভব না, তাহলে আমি সেই তাপমাত্রা যদি এখানে রাখি আমার কোনো লাভ আছে? লাভ নাই, উল্টা লস আছে, কেন? কষ্ট বেড়ে যাবে। তাহলে একটু ভালো করে খেয়াল করো, ক্লিনিক্যাল বা ডাক্তারি থার্মোমিটার মনে করো এটা, এই থার্মোমিটারে একটা সর্বনিম্ন তাপমাত্রা থাকে, একটা সর্বোচ্চ তাপমাত্রা থাকে। এর মানে এই রেঞ্জের মধ্যে সে তাপমাত্রা কি করতে পারে? মেজারমেন্ট করতে পারে। এখানে সর্বনিম্ন যা তার থেকে সে কম মেজারমেন্ট করতে পারে না, সর্বোচ্চ যা তার থেকেও কম মেজারমেন্ট করতে পারে না। এবার একটু ভালো করে খেয়াল করে দেখি, তোমরা সবাই যে ভুলটা করো, ডাক্তারি থার্মোমিটার কিন্তু ফারেনহাইট স্কেলে দাগাঙ্কিত। কোন স্কেলে? ফারেনহাইট। তাহলে আমাদের এটা কিন্তু ফারেনহাইট, নট সেলসিয়াস। তোমার শরীরের তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস হলে কিন্তু তুমি ওইখানে গোলে পুরে ছাই হবে না, মানে তরল পদার্থ হয়ে যাবা, তখন তোমার আর অস্তিত্ব থাকবে না। তো আমার যে জিনিসটা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে ফারেনহাইট স্কেলে। তাহলে আমাদের ডাক্তারি থার্মোমিটারের এখানে যে দাগ, আমাদের এরকম দাগ কাটা থাকে, এগুলো আমাদের কোন স্কেলে দাগ কাটা থাকে? ফারেনহাইট স্কেলে। এবং স্কেলের উপর ডিপেন্ড করে আমাদের থার্মোমিটারে নরমালি যে জিনিসটা দেখা যায়, হয়তো আমার 1 গড় সমান 2 ফারেনহাইট হইতে পারে, কোনো কোনো থার্মোমিটার 1 ফারেনহাইট, নরমালি 1 গড় সমান 2 ফারেনহাইট হয়, সেটা তুমি থার্মোমিটারের দাগগুলো দেখলে বুঝবা। যদি মনে করো এটা মনে করো 98, এটা মনে করো 99, মাঝখানে যদি আমাদের 5টা থাকে তাহলে বুঝে নিব যে এটা হচ্ছে আমার কি, আমাদের 1 গড় সমান 2 ফারেনহাইট, আর 10টা থাকলে 10, সেটা তোমরা নিজেরাই জানো ভালো করে। আমার কথা হচ্ছে কত থেকে কত পর্যন্ত থাকে, এই কত থেকে কত পর্যন্ত থাকে সেটা জানার জন্য আমাকে যে কাজটা করতে হবে, আমাকে দেখতে হবে এটা আমি কি কারণে ইউজ করতেছি, মানব দেহের তাপমাত্রা মেজারমেন্ট করার জন্য। এবার আমাকে দেখতে হবে মানুষের শরীরের সর্বনিম্ন তাপমাত্রা কত হইতে পারে আর সর্বোচ্চ তাপমাত্রা কত হইতে পারে। ইন জেনারেল আমরা যে জিনিসটা বলি, মানুষের শরীরের তাপমাত্রা কখনো সাধারণত 95 ডিগ্রি ফারেনহাইটের নিচে হয় না, আবার আমাদের 110 ডিগ্রি ফারেনহাইটের উপরেও হয় না। এর মানে তোমার শরীরে তাপমাত্রা থাকলে কত থাকবে? 95 থেকে 110 ডিগ্রি ফারেনহাইটের ভিতর। তাহলে এটা হচ্ছে 95 ডিগ্রি ফারেনহাইট, এটা হচ্ছে 110 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম, মানুষের শরীরের তাপমাত্রা এই রেঞ্জের ভিতরেই থাকবে। এবার একটু ভালো করে খেয়াল করো, যদি এই রেঞ্জের ভিতরে থাকে, তোমার মনে প্রশ্ন আসতে পারে যদি কোনোভাবে 95 থেকে কমে যায়, যদি কোনোভাবে 95 থেকে যদি তোমার শরীরের তাপমাত্রা কমে যায়, তখন তুমি আমার সাথে আর যোগাযোগ করতে পারবে না, কারণ তখন তুমি আর পৃথিবীতে নাই, তোমার মন অন্য জায়গায় চলে গেছে, মানে আলটিমেটলি তখন তুমি আর মানুষ না, তুমি তখন মুর্দা। তাহলে আমরা যে জিনিসটা বলতে পারি যে 95 এর নিচে হলে তুমি আর মানুষ হিসেবে বাঁচতে পারবে না, তখন মুর্দা হিসেবে বাঁচতে হবে। তো আমরা যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে 95 এর নিচে হলে আসলে আমাদের মানুষটা, এই যে মানুষের এই শরীরের তাপমাত্রা এর কম কখনো হইতে পারে না, আবার 110 এর উপরেও হইতে পারে না, তখন আর মানুষ মারা যাবে। তাহলে আমরা যে জিনিসটা বলতে পারি, একজন স্বাভাবিক মানুষের, সে অসুস্থ হোক আর সুস্থ হোক, তার তাপমাত্রাটা এর মধ্যে সীমাবদ্ধ থাকবে, এবং এটা অবশ্যই ফারেনহাইট স্কেলে দাগাঙ্কিত। এবার আসো, আমাদের এটা দেখলো সর্বোচ্চ সর্বনিম্ন কতটুকু মেজারমেন্ট করতে পারে। এবার আসো, আমাদের এই থার্মোমিটারের মাধ্যমে মানুষের দেহের সর্বোচ্চ যে তাপমাত্রা হইতে পারে, মানুষের দেহের সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি 110 পর্যন্ত হইতে পারে, মানে এতটুকু হয় না, এর আগে মানুষ মারা যায়। তো আমরা যে জিনিসটা বলতে পারি, সর্বোচ্চ যে তাপমাত্রা হওয়া সম্ভব সেটা কিন্তু এই থার্মোমিটার দিয়ে মাপতে পারবো। যেহেতু এই থার্মোমিটার দিয়ে মানুষের দেহের সর্বোচ্চ তাপমাত্রা মেজারমেন্ট করতে পারি, ওই কারণে এই থার্মোমিটার আরেকটা নাম হচ্ছে চরম থার্মোমিটার। তাহলে আমরা অনেক সময় এমসিকিউ আসতে পারে, যেমন এই ধরনের প্রশ্নগুলো মেডিকেলে বেশি আসে, যে আমাদের ক্লিনিক্যাল বা ডাক্তারি থার্মোমিটার আরেকটা নাম কি? চরম থার্মোমিটার। কেন চরম থার্মোমিটার? কারণ এটা দিয়ে আমরা মানব দেহের, যেহেতু আমি মানব দেহের তাপমাত্রা মেজারমেন্ট করব, এটা দিয়ে আমি মানব দেহের সর্বোচ্চ তাপমাত্রাটা মেজারমেন্ট করতে পারি। এবার আসো, মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা কত? আমাদের এটা তো পার্সন টু পার্সন ভেরি করে, আমাদের এমনিতে একটু ঠান্ডা ঠান্ডা লাগলে একটু চেঞ্জ হয়ে যায়, তো এমনি স্বভাবতই মানুষের দেহের তাপমাত্রার যে রেঞ্জটা আমরা সুস্থ বলে মনে করি, মানে এই তাপমাত্রা নর্মাল, সেটা হচ্ছে 97.7 থেকে 95.5 ডিগ্রি ফারেনহাইট। এর মধ্যে যদি মানুষের দেহের তাপমাত্রা থাকে, এর মানে দ্যাট মিনস ওই মানুষের কোনো সমস্যা নাই। এর থেকে বেশি হলে তখন দেখা যাচ্ছে আমরা বলতে তার জ্বর হয়েছে, হ্যাঁ, বা কম হইলেও সমস্যা। তাহলে আমাদের এটা হচ্ছে মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা, পার্সন টু পার্সন ভ্যারি করে। মোটামুটি 97.7 থেকে 99.5 হচ্ছে সেফ জোন। এই জোনের মধ্যে থাকলে আমরা বলতে পারি আমরা সুস্থ। তবে স্পেসিফিক যদি আমরা বলি, তাহলে এটার এভারেজ নেওয়া হয়, মোটামুটি একটা মান ধরা হয় 98.6 ডিগ্রি ফারেনহাইট। এটাকে আমরা একটা পয়েন্ট ধরি, এই পয়েন্টটাকে আমরা বলি মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা। এর মানে তোমার শরীরের তাপমাত্রা এর আশেপাশে থাকলে আমরা বলি তুমি সুস্থ। যেহেতু মানব দেহের তাপমাত্রা
98.6 ডিগ্রি ফারেনহাইট এটা হচ্ছে আমার নরমাল তাপমাত্রা, মানে এটা হচ্ছে স্বাভাবিক, এটা থাকলে তোমার শরীর সম্পূর্ণ সুস্থ। তাহলে এই তাপমাত্রা যেহেতু আমার মানুষের দেহের জন্য নরমালি এটা থাকে বা আমার এটা থাকা উচিত, ওই কারণে তুমি দেখবা থার্মোমিটার যখন নিবা তুমি দেখবা 98.6 ডিগ্রি ফারেনহাইট এটার মধ্যে একটা এরকম দাগ কাটা থাকে, কোনোটাতে লাল দাগ কাটা থাকে, কোনোটাতে এরকম তীর চিহ্ন থাকে, একটাতে একরকম থাকে। তুমি দেখলেই বুঝবা যে থার্মোমিটার হাতে নিয়ে দেখলে বুঝবা এখানে অন্য দাগগুলো দেখবে এরকম সোজা, এরকম সোজা, হঠাৎ করে এই পয়েন্টে এসে দাগটা হচ্ছে এরকম একটা তীর চিহ্ন, মানে এটা হচ্ছে নরমাল তাপমাত্রা, এটা থাকলে আমাদের সেফ জোন, আর এটার আশেপাশে থাকলে সমস্যা নাই। আর অতিরিক্ত হয়ে গেলে তখন আমরা বলি জ্বর। তো ক্লিনিক্যাল বা ডাক্তারি থার্মোমিটার যদি এখানে বোঝানোর মতো হামরি কোনো জিনিস ছিল না, তবে আমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে এমসিকিউতে যেহেতু আসতে পারে, ওই কারণে তোমাকে ক্লিনিক্যাল বা ডাক্তারি থার্মোমিটারটা পড়ে নিতে হবে যে আমাদের ক্লিনিক্যাল বা ডাক্তারি থার্মোমিটারটা কি। তো সবাই আমরা একটু খেয়াল করি, এরপরে আমি ছবি তুলে নিই, তোমাদের লাগতে পারে, ওই জন্য আমি ছবিটা তুলে রাখি। এবার এসো, তাহলে আমাদের যে জিনিসটা আমরা পাইলাম সেটা হচ্ছে আচ্ছা, তাহলে এখন আমাদের ক্লিনিক্যাল বা ডাক্তারি থার্মোমিটার ব্যবহার করা শেষ। এবার আসছে আমাদের আসল কাজ। আসল কাজ হচ্ছে এই যে এটা, যে আমাদের গত ক্লাসে মনে আছে আমরা বলছিলাম কোন একটা থার্মোমিটার, এই থার্মোমিটারের মধ্যে দাগগুলো আমি কিভাবে দিয়েছিলাম, একবারে ভালোভাবে খেয়াল করো, কনসেপ্টটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে, ডাইরেক্ট ম্যাথ করে ফেলবো এখান থেকে। এবার আসো, মনে করো এই যে আমার এটা একটা থার্মোমিটার, তো আমরা বলছিলাম আমাদের এই থার্মোমিটারের মধ্যে আমাদের পয়েন্ট কয়টা ছিল, দুইটা স্থির বিন্দু, দুইটা, একটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক আর একটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এই যে এটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, ভালো করে খেয়াল করো, নিম্ন স্থিরাঙ্ক, আর এটা হচ্ছে আমাদের কি ঊর্ধ্ব স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এবং আমরা জানি এই নিম্ন স্থিরাঙ্ক যেটা, সেটার আরেকটা নাম হচ্ছে কি, এটার আরেকটা নাম হচ্ছে বরফ বিন্দু, এটার আরেকটা নাম কি বরফ বিন্দু। আর ঊর্ধ্ব স্থিরাঙ্কের আরেকটা নাম কি, এটার আরেকটা নাম হচ্ছে স্টিম বিন্দু। এবং আমরা বলি এই পয়েন্টের তাপমাত্রা হচ্ছে থিটা আইস, প্রকাশ করি থিটা আইস দ্বারা, আর এই পয়েন্টের তাপমাত্রাকে আমরা প্রকাশ করি থিটা স্টিম দ্বারা। কি দ্বারা প্রকাশ করি, থিটা স্টিম। আর যে কোনো একটা তাপমাত্রা সেটাকে আমি নাম দিলাম থিটা। এখন একটু ভালো করে খেয়াল করো, এই যে আমাদের এখানে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে কি বরফ বিন্দু। বরফ বিন্দু মানে কি, যে পয়েন্টে যে তাপমাত্রায় বরফ, আমাদের বরফ গুলে পানি হয়, পানি জমে বরফ হয়, দ্যাট মিন্স 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমি সেলসিয়াসের জন্য বললে 0 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইটের জন্য বললে সেটা হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, আমি কেলভিনের জন্য বললে সেটা হচ্ছে 273 কেলভিন, রোমারের জন্য বললে সেটা 0 রোমার, আর র্যাঙ্কিনের জন্য বললে সেটা হচ্ছে 492 র্যাঙ্কিন। আলটিমেটলি ভিন্ন ভিন্ন, এরা হচ্ছে এক এক স্কেলে ভিন্ন ভিন্ন, বাট আলটিমেটলি কিন্তু পয়েন্টটা সেম, একই পয়েন্ট। মানে জিনিসটা এমন, একই জিনিস তুমি এক একজনে এক এক ভাবে রাখতেছে, এক একজনে এক এক ভাবে রাখতেছে। ফর এক্সাম্পল মনে করো আমার এখানে একজন, এই যে মনে করো এখানে আমাদের মিস জরিনা আছে, মিস জে পর জরিনা এখানে মনে করো আছে। তো আমাদের যে জিনিসটা হচ্ছে, এখন আমাদের আমাদের মনে করো মিস্টার এইচ মানে হচ্ছে মিস্টার হারাদন যে কাজটা করবে তাকে প্রপোজ করবে। তাহলে খেয়াল করো, সে আমাদের প্রপোজ করার জন্য আমাদের এই যে হাঁটু গেড়ে দাঁড়াইলো, যে আমাদের সে তাকে প্রপোজ করবে। এখন প্রপোজ করার জন্য দেখো হাতে একটা আমাদের ফুল নিছে, হ্যাঁ, তো আমি ধরে নিলাম এটা হচ্ছে আমাদের গোলাপ ফুল। একটু সুন্দর করে আঁকি গোলাপ ফুল, দেখতে যাতে হয় না কেন, হ্যাঁ, অত্যন্ত বড় একটা গোলাপ ফুল আনলো। এখন একটু খেয়াল করে দেখো, এই যে আমার মিস্টার হারাদন, এই মিস্টার হারাদন তাকে কি বলবে, মিস্টার হারাদন তাকে বললো, এটা বললো। এখন মনে করো একজন লোক যে ইংলিশ বুঝে না, মিস্টার হারাদন মনে করো আমেরিকান নাগরিক, সে ইংলিশই বুঝে, সে বললো এটা। এখন তাহলে আমার এটা হচ্ছে মিস্টার হারাদন। এখন আরেকজন যদি যে হয়, সে হচ্ছে মনে করো বাঙালি, হ্যাঁ, সে যেহেতু বাঙালি, সাপোজ আমি ধরে নিলাম সে ইংলিশ বুঝে না, তাহলে সে কি এই নামে প্রপোজ করবে না, তখন সে বলবে কি, তাহলে দুইটার মধ্যে পার্থক্য দেখো, আলটিমেটলি দুইটার মিনিং কি সেম, দুইটার মিনিং সেম, বাট আমার যে ইংলিশ সে বলতেছে একভাবে, যে বাঙালি সে বলতেছে একভাবে, যে চাইনিজ সে বলতেছে একভাবে। মনে করো যেমন চাইনিজে যখন বলবে আংচুং চাংচুং যখন বলবে, তখন তোমার কাছে মনে হবে গালি দিচ্ছে, কিন্তু তার মধ্যে দেখবে জড়াই ধরে ফেলছে। তাহলে আলটিমেটলি পার্থক্যটা কোন জায়গায়, এক একজনের ক্ষেত্রে ভাষাটা এক এক রকম, এখানেও সেম।
আমার সেলসিয়াস বলতেছে এটা 0, এটার নাম ছেড়ে দিল 0, ফারেনহাইট এটার নাম দিল 32, কেলভিন এটাকে শুরু করলো 273 দিয়ে, এক একজনে এক এক নামে রাখতেছে, কিন্তু আলটিমেটলি পয়েন্টটা সেম, এক এক স্কেলে দেখতে এক এক রকম। এবার আসো, এখন আমরা একটু খেয়াল করে দেখি এবার আমাদের এখানে কি হচ্ছে। আমাদের এই পয়েন্টে আমার কি হয় বলতো, বরফ গলে যায় না, যেহেতু 0 ডিগ্রি সেলসিয়াস, এই বরফ যেহেতু গলে যায়, এই গলে যাওয়া মানে কি মেল্ট হয়, মেল্টিং, আমরা এই জন্য এটাকে বলি মেল্টিং পয়েন্ট। এই মেল্টিং পয়েন্টের এম দ্বারা এটাকে আমরা এম দ্বারা প্রকাশ করতে পারি আমাদের সুবিধার জন্য। আর এই পয়েন্টটা আমার কি হয়, আমাদের যদি পানি রাখি, পানিটা কি হয় আমাদের বাষ্পীভূত হয়ে যায়, এর মানে পানিটা আমার কি হচ্ছে, আমাদের এই যে পানিটা আমাদের এই যে মনে করো পানি যদি রাখি সেটা আমার সিদ্ধ হওয়া শুরু করবে, এটা বয়েল, ওই জন্য এই পয়েন্টটাকে আমরা বলি বয়েলিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট। এই বয়েলিং পয়েন্টের বি দ্বারা আমরা এটাকে বি দ্বারা প্রকাশ করি। আর আরেকটা হচ্ছে আমাদের এই পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে আমার কি, যে পয়েন্টটা আমি নির্দিষ্ট করে বের করতে চাচ্ছি, দ্যাট মিন্স স্পেসিফিক কোন একটা পয়েন্টটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। তো আমরা আমাদের সুবিধার জন্য যে কাজটা করব, আমরা আমাদের স্টিম বিন্দুকে নাম দিব, আমাদের এটা হচ্ছে বয়েলিং পয়েন্ট বি নাম দিলাম, এটা স্পেসিফিক যে কোনো একটা পয়েন্ট এস নাম দিলাম, আর এটা আমাদের মেল্টিং পয়েন্ট এটা এম নাম দিলাম। এবার মনে আছে গত ক্লাসে আমরা একটা কাজ করছিলাম, সেই কাজটা কি, আমরা যেই ক্যালকুলেশনটা গত ক্লাসে করছিলাম সেই ক্যালকুলেশন ছিল এটা, যে আমার থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস, এই অনুপাতটা সবার জন্য সমান আসলে। তো আমরা তো এখন আর তাকে থিটা নাম দিচ্ছি না, নাম দিলেও সমস্যা নেই, আমরা নাম দিচ্ছি কিভাবে, আমরা নাম দিচ্ছি থিটা মানে হচ্ছে এস মাইনাস এম ডিভাইডেড বাই বি মাইনাস এম। আসলে সত্যি কথা বলতে তুমি যে থার্মোমিটার নাও না কেন, সব থার্মোমিটারের ক্ষেত্রে s m ডিভাইড বাই b m এটার অনুপাতটা সবসময় কি হবে, সমান হবে। তাহলে আমরা একটা কথা বলতে পারি, সকল থার্মোমিটারে এই অনুপাত সমান, হোক সেটা ভালো হোক সেটা নষ্ট। আবার বলতেছি, হোক সেটা ভালো হোক সেটা নষ্ট। তাহলে আমার ভালো থার্মোমিটারেও অনুপাতটা সেম, আমাদের নষ্ট থার্মোমিটারেও সেম। তো তুমি বলতে পারবে নষ্ট থার্মোমিটার তো আমাকে নষ্ট পার্ট দিবে, সমস্যা কি, নষ্ট পার্ট দিলেও অনুপাতে কিন্তু কোনো ঝামেলা করবে না। তখন দেখা যাবে কি, তখন আমার দেখা যাবে এই অনুপাত সেম হওয়ার কারণে আমি ম্যাথ করার সময় করব, আমি ভালো থার্মোমিটারের সাথে কম্পেয়ার করে নষ্ট থার্মোমিটারকে ভালো বানিয়ে ফেলতে পারবো। তাহলে আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে, আমি আবারও বলতেছি, যে কোনো থার্মোমিটারের ক্ষেত্রে s মাইনাস m ডিভাইডেড বাই b মাইনাস m এই অনুপাতটা সবসময় কেমন, সমান। যেমন কোন একটা নির্দিষ্ট স্থিরাঙ্ক, এটা হচ্ছে আমার নিম্ন স্থিরাঙ্ক, তাহলে নির্দিষ্ট স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ডিভাইড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, এই অনুপাত সবার জন্য কেমন, সমান। সবার জন্য যদি সমান হয়, এবার আসি আমরা এখান থেকে ডেরিভেশন করব। এখান থেকে আমরা যে কাজটা করব, এখন প্রত্যেকটার একটা রিলেশন বের করব। এবার রিলেশন বের করতে গেলে তুমি দেখো আমি এখানে কি করছি, দেখো আমি প্রথম যেটা নিছি এটা হচ্ছে আমার যে কোনো একটা থার্মোমিটার, যে কোনো থার্মোমিটারের ক্ষেত্রে এই পয়েন্টটাকে নাম দিলাম বয়েলিং পয়েন্ট বি, এই পয়েন্টটাকে নাম দিলাম এস, এই পয়েন্টটাকে নাম দিলাম এম। এবার এটা এমন একটা থার্মোমিটার যেটা র্যাঙ্কিন স্কেলে দাগ কাটা, এটা রোমান স্কেলে দাগ কাটা, এটা কেলভিন স্কেলে দাগ কাটা, এটা ফারেনহাইটে দাগ কাটা, এটা সেলসিয়াসে দাগ কাটা। কিন্তু যেখানে যেভাবেই দাগ কাটা থাকুক না কেন, যেহেতু সবাই কিন্তু আমার দুই স্থির পদ্ধতির থার্মোমিটার, যার কারণে প্রত্যেকের ক্ষেত্রে s m ডিভাইড বাই b m কেমন হবে, ধ্রুবক হবে। তাহলে আমার কাজ হচ্ছে এই জিনিসটা ধ্রুবক, এটা আমার বুঝে নেওয়া। তাহলে যদি এটা ধ্রুবক হয়, এবার আসো আমাদের আসল কাজ। তাহলে আমরা বলতে পারি কি, যে কোনো থার্মোমিটারের ক্ষেত্রে s m ডিভাইডেড বাই b m এটা কি, ধ্রুবক। যদি ধ্রুবক হয়, এবার তুমি করো, সেলসিয়াস কি বলবে, সেলসিয়াস বলবে তার s মানে, তাহলে s মানে কি, স্পেসিফিক যে কোনো একটা টেম্পারেচার। তো আমি কি করলাম, সেলসিয়াসের ক্ষেত্রে তাকে নাম দিলাম c, ফারেনহাইটের ক্ষেত্রে তাকে নাম দিলাম f, কেলভিনের ক্ষেত্রে নাম দিলাম k, রোমানের ক্ষেত্রে নাম দিলাম r, র্যাঙ্কিনের ক্ষেত্রে নাম দিলাম rn, আর স্পেসিফিক s। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, খেয়াল করো তো, এখান থেকে যেটা বলতে পারি, আমাদের এই যে আমাদের s থেকে m বিয়োগ যাবে, b থেকে m বিয়োগ যাবে, তাহলে আমার এখানে কি হবে, c থেকে 0 বিয়োগ 100 থেকে 0 বিয়োগ, তাই বলতে পারি c 0 ডিভাইডেড বাই 100 0 ইকুয়ালস টু, আমরা বলতে পারি ফারেনহাইট f 32, তাহলে f 32 ডিভাইডেড বাই 212 32, তাহলে আমাদের 212 32। একইভাবে বাকিগুলো বলা যাবে কিনা, যাবে। তো আমি একটা কাজ করি, আমি এখানে না লিখি এখানে লিখি, কারণ হচ্ছে আমার এখানে জায়গা হবে না, যেহেতু জায়গা হবে না আমি এখানে লিখি। তাহলে আমরা বলতে পারি কি, s m ডিভাইডেড বাই b m এটা কিন্তু একটা ধ্রুব রাশি, কার জন্য, সব থার্মোমিটারের জন্য। এবার আসো, তাহলে আমরা এখানে সেলসিয়াসের ক্ষেত্রে কি বলতে পারি, c 0 ডিভাইডেড বাই 100 0,
ফারেনহাইটের ক্ষেত্রে বলতে পারি f মাইনাস 32 ডিভাইডেড বাই 212 মাইনাস 32, কেলভিনের ক্ষেত্রে বলতে পারি আমাদের k মাইনাস 273 ডিভাইড বাই 373 মাইনাস 273, আমি রোমানের ক্ষেত্রে বলতে পারি r মাইনাস 0 ডিভাইডেড বাই 80 মাইনাস 0 বলতে পারি, আমি র্যাঙ্কিনের ক্ষেত্রে বলতে পারি rn মাইনাস 492 ডিভাইড বাই 672 মাইনাস 492। তাহলে দেখো প্রত্যেকটা স্কেলের জন্য এটা সেম কনসেপ্ট। কি ছিল? কনসেপ্ট ছিল এই জিনিসটা সবার জন্য ধ্রুবক। তো আলটিমেটলি খেয়াল করো তো, এই জিনিসটা যদি সবার জন্য ধ্রুবক হয় তাহলে এটার জন্য মান যা আসলো এটার জন্য কি সেম, এটার জন্য সেম, এটার জন্য সেম, এটার জন্য সেম। তাহলে দেখো তো সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে সম্পর্ক হয়েছে কিনা। একইভাবে ফারেনহাইট কেলভিনের সম্পর্ক হলো, কেলভিন আর রোমারের সম্পর্ক হলো। এর মানে প্রত্যেকটা স্কেল এখন আমি যার সাথে যার ইচ্ছে তার সাথে একটা সম্পর্ক প্রকাশ করতে পারবো। তাহলে আমার এই জন্য উপরে লিখছি তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে একটা সম্পর্ক। এখন আসো আমরা একটু ক্যালকুলেশন করি, মানে দেখতে একটু সুন্দর বানাই। c মাইনাস 0 মাইনাস c নিচে আসলো 100 ইকুয়ালস টু f মাইনাস 32 ডিভাইড বাই 180 ইকুয়ালস টু k মাইনাস 273 ডিভাইডেড বাই আমাদের 100 ইকুয়ালস টু r ডিভাইডেড বাই 80 ইকুয়ালস টু rn মাইনাস 492 ডিভাইডেড বাই 180। এবার যেহেতু এটা এই সবগুলো আমাদের ইকুয়াল, তাহলে আমাদের অনেকগুলো সমান রাশি ক্ষেত্রে আমরা কি বলতে পারি, সবগুলার হর থেকে সেম জিনিস বাদ দেওয়া যায়। দেখো আমি যদি 20 দ্বারা মনে করো সবাইকে 20 দ্বারা গুণ দিলাম তাহলে কি হবে c বাই 5 ইকুয়ালস টু f মাইনাস 32 ডিভাইড বাই 9 ইকুয়ালস টু কি হবে যে আমার k মাইনাস 273 ডিভাইডেড বাই 20 দ্বারা করলে আমি কত পাচ্ছি, 20 দ্বারা আমি 100 কে ভাগ করলে আমি 5 পাচ্ছি, আর এখানে 20 দ্বারা করলে আমি পাচ্ছি 4, আর এখানে পাচ্ছি আমি কি rn মাইনাস 492 ডিভাইড বাই 9। এই যে ফর্মুলাটা দেখতেছো এটাকে আমরা বলি তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। তাহলে তুমি এই ফর্মুলা দিয়ে এই যে এই রিলেশনটা দিয়ে তুমি যে কোনো থার্মোমিটার একটার সাথে আরেকটা কি করতে পারবা, রিলেশন করতে পারবা। যেমন মনে করো তোমার সেলসিয়াসে দেওয়া আছে, তোমাকে বললো কি সেলসিয়াসে যেটা 30 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইটে সেটা কত, তখন তুমি কি করবা, কার কার সাথে রিলেশন, সেলসিয়াসের সাথে ফারেনহাইট। তখন তুমি লিখবা আমরা কি জানি সেলসিয়াস c বাই 5 ইকুয়ালস টু ফারেনহাইট f মাইনাস 32 ডিভাইড বাই 9। সেলসিয়াসে কত 30, এই c এর জায়গায় 30 বসালে f এর মান বের হবে কিনা, ওই অ্যাপটা হচ্ছে সেলসিয়াসে যেটা 30 সেটা ফারেনহাইটে ওইটা দেখায়। এখন যদি তোমার বলতো না ভাইয়া সেলসিয়াসের সাথে কেলভিনটা দেখান, তখন আমি সেলসিয়াসের সাথে কেলভিন দেখাইতাম, সেলসিয়াসের সাথে রোমার দেখাইতাম, সেলসিয়াসের সাথে র্যাঙ্কিন দেখাইতাম, মানে তোমার যে দুইটা বলবে তুমি ওই দুটো চুজ করে নিবা। তাহলে আমাকে কি করতে হবে, এই পুরো জিনিসটা মুখস্থ করতে হবে। c বাই 5 ইকুয়ালস টু f মাইনাস 32 বাই 9 ইকুয়ালস টু k মাইনাস 273 ডিভাইড বাই 5 ইকুয়ালস টু r বাই 4 ইকুয়ালস টু rn মাইনাস 492 ডিভাইড বাই 9। এই রিলেশনটা আমাকে মুখস্থ রাখতে হবে। এখন আমরা এটার ছবি তুলে নিই, তাহলে আমাদের ছবি তুলে নিলে সুবিধা হবে। তাহলে সবাই একটু ভালো করে খেয়াল করো। ওকে, এখন দেখো আমরা কিন্তু অলরেডি তাপমাত্রার যে 5টা স্কেল, এই 5টা স্কেলের মধ্যে রিলেশন করে ফেলছি। এখন আসো কি কি প্রশ্ন হইতে পারে, কি কি প্রশ্ন হইতে পারে আমরা একটা একটা করে দেখি। এবার আসো 1 নাম্বার প্রশ্ন হইতে পারে। 1 নাম্বার প্রশ্ন, কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট একই পাঠ দেয়। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, কোন তাপমাত্রায় ফারেনহাইট ও কেলভিন একই পাঠ দেয়। 3 নম্বর প্রশ্ন, কোন তাপমাত্রায় সেলসিয়াস ও কেলভিন একই পাঠ দেয়। তো আমরা 3টা করতেছি কেন, কারণ এই 3টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এভাবে তুমি অনেকগুলো করতে পারতেছো, তবে তোমার পরীক্ষার জন্য এই 3টা আনসার মুখস্থ রাখতে হবে, কারণ এগুলো এমসিকিউতে আসে, করার কোনো প্রয়োজন নাই। এগুলো সবগুলো কি হবে, আনসারগুলো ঠাড়া মুখস্থ, টিএম, এগুলো সবগুলো ঠাড়া মুখস্থ করে ফেলবো। তাহলে আমাকে যে কাজটা করতে হবে, এগুলো সবগুলো মুখস্থ করবো। অন্যগুলো যদি পরীক্ষায় চলে আসে, ফর্মুলা তো জানা আছে আর প্রসেস আমি এখন জানবো, তাহলে একটু ভালো করে খেয়াল করো। আমার সলিউশন করব।
SOLN মানে হচ্ছে সলিউশন। তাহলে আমি সলিউশন করব, প্রথমে এক নাম্বারটা সলিউশন করি। এক নাম্বার আমাকে কি বলছে দেখো তো, এক নাম্বার আমাকে বললো কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট একই পার্ট দেয়। এর মানে হচ্ছে তুমি কার কার সাথে কম্পেয়ার করবা, সেলসিয়াস এবং ফারেনহাইট। তাহলে আমি ওই যে আমার পাঁচটা আমি রিলেশন পাইছিলাম সেখান থেকে কাকে কাকে চুজ করব, সেলসিয়াস আর ফারেনহাইটকে। তাহলে ফর্মুলাটা কি হবে, C/5, একটু বড় করে লিখি। তাহলে আমাদের এখানে কি হবে, আমাদের এখানে যেটা হবে সেটা হচ্ছে C/5 = F-32/9। এবার তোমার কি বলছে খেয়াল করো, তোমার বলছে সেলসিয়াস এবং ফারেনহাইটে একই কি দে, পার্ট দেয়। সাধারণত আমি জানি সেলসিয়াসে যেটা 1 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইটে সেটা কিন্তু 1 ডিগ্রি ফারেনহাইট না। আবার সেলসিয়াসে যেটা 2 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইটে সেটা 2 ডিগ্রি ফারেনহাইট না, মানে চেঞ্জ হয়। এখন আমি চাচ্ছি এমন কোনো মান আছে কিনা যার জন্য সেলসিয়াসে যা ফারেনহাইটে কনভার্ট করলেও সেম হবে। তো আমি দেখি, তাহলে কি বললাম, সেলসিয়াসে যা ফারেনহাইটে কনভার্ট করলেও সেম হবে, মানে কি এই সেলসিয়াসের মান আর ফারেনহাইটের মান কেমন, সমান না? তাহলে একই পার্ট দেয়, মানে দেখতে সেম। তাহলে আমরা দেখতে যেহেতু সেম, এটাকে নাম দিলাম x, এটাকে নাম দিলাম x। এবার যদি x এর মান বের করা সম্ভব হয়, ওই x টাই হচ্ছে আমার এমন একটা তাপমাত্রা যে তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট একই পার্ট দেয়। তাহলে আমরা একটু দেখি ক্যালকুলেশন করে। আমি এখানে ক্যালকুলেশন করব 9x = 5x - 32 × 9। তাহলে আমার এখান থেকে 5x টা যদি বামে আসে তাহলে আমাদের কি হবে, 5x টা বামে আসলে হবে আমাদের 4x = হচ্ছে আমাদের -32 × 9। তাহলে x = আসে -32 × 9 / 4। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি, ও সরি 9 না, এটা 5, এটা 5, 32 × 5, এই যে 5 দ্বারা গুণ করছিলাম। তাহলে আমাদের 5, এবার 4 দ্বারা কাটাকাটি করলে মনে করো 4 দ্বারা 32, তাহলে 5 দ্বারা 40। এর মানে x এর মান হচ্ছে -40। এখন প্রশ্ন হলো x এর মান -40, आंसरটা কি, आंसरটা একক কি হবে, যে আমার কি এটা সেলসিয়াস নাকি ফারেনহাইট? একটু খেয়াল করে দেখো, x টা সেলসিয়াসও আছে, ফারেনহাইটও আছে। আলটিমেটলি সেলসিয়াস লিখলেও যা, ফারেনহাইট লিখলেও তা। দেখো 40 ডিগ্রি সেলসিয়াস লিখবো, অথবা x = -40 ডিগ্রি ফারেনহাইট। তাহলে দেখো आंसर কোনটা সঠিক, দুইটাই সঠিক, কারণ এটা তো একই পার্ট দেয়। এবার আসি, আমাদের যে কাজটা করব সেটা হচ্ছে, আমি তো বুঝে পেলাম সেলসিয়াসে যেটা -40, ফারেনহাইটে সেটা -40। এবার আসি আমরা এই যে আমাদের যাচাই করি, যে যাচাই করে দেখি যে আসলে সেলসিয়াসে 40 হলে ফারেনহাইটে কি 40 হবে, সরি সেলসিয়াসে -40 হলে কি ফারেনহাইটে -40 হবে? হ্যাঁ, তুমি কি করলা, C/5 = F-32/9। এবার সেলসিয়াস দিলাম -40/5 = এখানে দাও F-32/9। এবার তুমি ক্যালকুলেশন করো, এই যে 5 আটা আমাদের, এই যে 5 আটা 40। তাহলে আমরা এখান থেকে এরপর আমরা পাবো 8 9 72। হ্যাঁ, তাহলে আমরা এখানে পাবো -72 = F-32। এখান থেকে বলতে পারি F = হচ্ছে -72 + 32। ক্যালকুলেশন করে দেখো आंसर আসে -40। তাহলে দেখো আমি 40 c এর জায়গায় 40 বসাইছি, এর মানে এটা -40 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে পেলাম -40 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আমরা বলতে পারি এটা এমন একটা তাপমাত্রা যে তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট দেখতে সেম, এর মানে একই পার্ট দেয়। একইভাবে আমরা বাকিগুলো করতে পারবো, তবে এই জিনিসটা আমি শুধুমাত্র দেখাইছি, মানে এটা কখনো করা লাগবে না, তোমার করা লাগবে এটা, এই যে এই জিনিসটা তুমি করে করবা, দুইটা জায়গায় x বসাবে, आंसर বের করবা। একইভাবে তোমাকে বললো ফারেনহাইট ও কেলভিন, যখন বললো ফারেনহাইট ও কেলভিন, এবার ফর্মুলা কোনটা ইউজ করব, ফারেনহাইটের সাথে কেলভিনের। তাহলে F-32/9 = K - 273/5। এবার তুমি কি করবা, f এর জায়গায় x বসাবা, x - 32/9 = x - 273/5। ক্যালকুলেশন করে x এর মান, যদি তুমি ক্যালকুলেশন করো x এর মান বের হবে 574.25, 574.25 কেলভিন, অথবা 574.25 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আমার आंसर, আমাদের आंसर দুইটাই হইতে পারে, তো মানটা মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা যে জিনিসটা করব, এটা মুখস্থ রাখবো, এটা মুখস্থ রাখবো কিসের জন্য, এমসিকিউ এর জন্য। এমসিকিউ তো হুবহু আসে, প্রশ্ন এটা করবে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট একই পার্ট দেয়, তাহলে সেলসিয়াস ফারেনহাইট বললে এটা, আর ফারেনহাইট কেলভিন বললে এটা। এবার আসো সেলসিয়াস আর কেলভিন, এটাতে আমাদের অনেকে ঝামেলা করে।
আমি এটার পর এটা প্রশ্ন করে যখন এটা জিজ্ঞেস করি তখন অনেকে ঝামেলা পড়ে যায় সেলসিয়াস আর কেলভিনের কত, তাহলে তুমি কার সাথে কার রিলেশন করবা, সেলসিয়াসের সাথে কেলভিন। দেখি সেলসিয়াসের সাথে কেলভিনের রিলেশনটা কেমন। আমরা জানি সেলসিয়াসের সাথে কেলভিনের রিলেশন এরকম C/5 ইকুয়ালস টু হচ্ছে আমার এই যে কেলভিন K - 273 ডিভাইড বাই 5, তাহলে আলটিমেটলি কি হচ্ছে 5 5 চলে যাবে, এর মানে সেলসিয়াস ইকুয়ালস টু K - 273, তাহলে আমরা এখানে বলতে পারি K ইকুয়ালস টু C + 273। এর মানে কি তুমি C আর K কে যদি দুইটাকে সমান ধরো x x বসাও দেখবে যে x x কাটাকাটি গেছে 0 = 273, এটা কি সম্ভব না? সম্ভব না। এর মানে আলটিমেটলি সেলসিয়াস এবং কেলভিন কখনো একই পার্ট হওয়া সম্ভব না। এবার তুমি বলতে পারো ভাই কেন সম্ভব না? সিম্পল, তুমি চিন্তা করে দেখো না, তুমি সেলসিয়াসের মান যাই বসাও না কেন কেলভিনের মান সবসময় তার থেকে কত বেশি? 273 বেশি। তাহলে সেলসিয়াস দিলাম 0, ওটা 273, সেলসিয়াস দিলাম 10, 283, সেলসিয়াস দিলাম 20, ওটা হচ্ছে 293, সেলসিয়াস দিলাম 30, ওটা হলো 303। তাহলে আমরা যে জিনিসটা বলতে পারি কেলভিনটা সবসময় সেলসিয়াস থেকে 273 বেশি বা সেলসিয়াসটা কেলভিন থেকে সবসময় 273 কম, এর মানে এটা কখনো সমান হওয়া সম্ভব না। কারণ তুমি সেলসিয়াস যাই বসাও না কেন সবসময় 273 বেড়ে যাচ্ছে। ওই কারণে আমরা তিনটা মুখস্থ রাখবো। সেলসিয়াস ফারেনহাইটের জন্য -40, ফারেনহাইট কেলভিনের জন্য -574.25 এবং আমাদের সেলসিয়াস এবং কেলভিনের মধ্যে একই পার্ট কখনো হইতে পারে না। এই তিনটা আনসার আমাকে মুখস্থ রাখতে হবে। আশা করি বুঝতে পারছো। এবার আসি, তাহলে আমাদের দুই স্থিরাঙ্ক শেষ। এবার আমরা দুই স্থিরাঙ্কের আরো কিছু ম্যাথ করাই, যে আমাদের বইয়ে ম্যাথ আছে, আমি ম্যাথটা করাবো। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, আমি ম্যাথ করাবো এখন। আচ্ছা, এবার দুই স্থিরের ম্যাথ আমি তোমাদের সুবিধার্থে আমি বোর্ডে প্রশ্নটা লিখে ফেলবো। আমি কিন্তু তপন স্যারের বই থেকে করাচ্ছি, তপন স্যারের বই থেকে করাচ্ছি। তো তোমরা এখান থেকে দেখে নিবা, আমি নাম্বারগুলো বলে দিব। তো আমি প্রথমে শুরু করব তপন স্যারের বইয়ের গাণিতিক উদাহরণ 1.1। তো আমি তোমাদের জন্য প্রশ্নটা লিখি, হুবহু লিখতেছি। একটি নির্দিষ্ট রোধ থার্মোমিটারের রোধ বরফ বিন্দু ও স্টিম বিন্দুতে যথাক্রমে 4.5 ওহম এবং 9.5 ওহম কোন তরলে স্থাপন করলে এর রোধ হয় 6.1 ওহম হয়। এবার বললো তরলের তাপমাত্রা কত, এটা তোমাকে প্রশ্ন করা হয়েছে। তো তুমি সিম্পল একটু খেয়াল করে দেখো, অত্যন্ত সোজা একটা ম্যাথ। হ্যাঁ, কনসেপ্ট একটু জেনে রাখো, তাহলে সুবিধা হবে। বলা হলো একটি নির্দিষ্ট রোধ থার্মোমিটার, একটু ভালো করে খেয়াল করো, আমি সিলেক্ট করি প্রথমে এটা কোন থার্মোমিটার? রোধ থার্মোমিটার। তাহলে উষ্ণতামিতিক ধর্ম কি? রোধ। এবার রোধের পরিবর্তন হবে। এবার তাহলে আমার বলো তো রোধ কোন কোন জায়গায় লাগবে? বরফ বিন্দুতে লাগবে, স্টিম বিন্দুতে লাগবে। দেখো বলে দিয়েছে রোধ থার্মোমিটারের রোধ বরফ বিন্দু এবং স্টিম বিন্দুতে যথাক্রমে এত এবং এত। এগুলো কার মান? রোধের মান। কোন বিন্দুতে? প্রথমটা হচ্ছে বরফ বিন্দুতে, এর মানে R0, পরেরটা হচ্ছে স্টিম বিন্দুতে, এর মানে R100 বা আর স্টিমও বলতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের প্রথমটা হচ্ছে বরফ বিন্দুতে, পরেরটা হচ্ছে স্টিম বিন্দুতে। এবার বললো তাহলে আমি বরফ বিন্দুতে জানি, স্টিম বিন্দুতে জানি। এবার বললো কোন তরলে স্থাপন করলে, এর মানে মনে করো এটা হচ্ছে আমার এখানে আমার কিছু তরল আছে, এই তরলে আমি তাকে স্থাপন করলাম। বলা হলো কোন তরলে স্থাপন করলে তার রোধ হয়ে যায় কত? 6.1 ওহম। এর মানে কি? তরলের তাপমাত্রা, তুমি তরলে স্থাপন করছো মানে কি? থার্মোমিটার এখন কার তাপমাত্রা আছে? অবশ্যই তরলের তাপমাত্রা। আর তুমি চিন্তা করো না, একটা জন্মপাত থার্মোমিটার যদি তোমার বডিতে দিই, তাপমাত্রা কি আমারটা বের হবে না তোমারটাই বের হবে? অনেকের আবার কানেকশন এমন থাকে যে একজনের শরীরে দিলে আরেকজনের বের হয়, সেটা ভিন্ন হিসাব, সেটা কানেকশনের ব্যাপার। বাট আমার কথা হচ্ছে নর্মালি যার শরীরে দিব তার তাপমাত্রাই তো তোমার এখানে আসবে। তাহলে তুমি কোথায় চুবাইলা? তুমি পানির মধ্যে চুবাচ্ছ, তাহলে তাপমাত্রা কার আসবে? ওই পানিরই আসবে। এখন আমি ধরে নিলাম পানির তাপমাত্রা থিটা, এই থিটার মানে তোমাকে বের করতে হবে। বললো তরলের তাপমাত্রা কত।
তাহলে আমি পানিতে যখন চুবাই দিলাম এই পানির তাপমাত্রা থিটা, ওই থিটার জন্য তার একটা রোধ আছে, ওই রোধ যেহেতু আমি জানি এটা হচ্ছে কি আর থিটা, তাহলে আমি সিম্পল বলি প্রথমত হচ্ছে উষ্ণতামিতিক ধর্ম কি, উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে আমাদের এখানে হচ্ছে রোধ। তাহলে আমাদের প্রথমে আসো বরফ বিন্দুতে রোধ, তাহলে এটাকে নাম দিলাম আর আইস ইকুয়ালস টু কত আসে 4.5 ওহম। এবার আসো এরপর স্টিম বিন্দুতে, এর মানে আর স্টিম কত আসলো 9.5 ওহম। এবার বলা হলো কোন তরলে স্থাপন করলে তার এটা, এর মানে কি থিটা তাপমাত্রায় তার রোধটা হচ্ছে 6.1, কোন তরলে যখন স্থাপন করলাম তখন 6.1 পেলাম, এর মানে ওই তাপমাত্রায় তরলের তাপমাত্রা যত তত তাপমাত্রায়, তাহলে আমার ওই তাপমাত্রা হচ্ছে থিটা, আর থিটা ইকুয়াল হচ্ছে 6.1 ওহম। আমি আগে বলছিলাম ওই যে গত দিনের ফর্মুলাটা, ওই ফর্মুলায় এই তিনটে ডেটা ছাড়া অন্য কোনো কিছু লাগে না, অন্য সবকিছু আমার মুখস্থ। তাহলে আমরা কি বলতে পারি, আমাকে বলো তরলের তাপমাত্রা কত, এখন তোমাকে কি বলছে তরলের তাপমাত্রা সেলসিয়াসে কত, তরলের তাপমাত্রা ফারেনহাইটে কত, না বলে নাই, তোমরা বলছে তরলের তাপমাত্রা কত, কিচ্ছু না বললে কোন তাপমাত্রা বের করব সেলসিয়াস, কারণ এটা সবচেয়ে সোজা এবং এটাই বের করবো, এটা সবচেয়ে বেশি ব্যবহারযোগ্য। তাহলে আমরা সেলসিয়াসে যদি বের করি তাহলে আমার ফর্মুলাটা কি হবে, আমরা জানি সেলসিয়াসের জন্য আমরা জানি কি, সেলসিয়াসের জন্য এরকম থিটা ইকুয়াল টু হচ্ছে x থিটা মাইনাস, এই যে আমরা এখানে r থিটা লিখবো, r থিটা মাইনাস r আইস ডিভাইডেড বাই r স্টিম মাইনাস r আইস ইনটু n, n এর মান কত 100, তাহলে আমরা বলতে পারি 100 প্লাস তো আমাদের কিছু নাই কারণ সেলসিয়াসে কিছু নাই, আর এদিকে সেলসিয়াস আমরা আইসের জায়গায় আর নট বলতে পারি, স্টিম কে বলতে পারি আর 100, আইস কে বলতে পারি আর 0, এটা তোমার ব্যক্তিগত ইচ্ছা, তুমি যদি এখানে আর 0 দেওয়া হবে আর স্টিম আর আইস দিলেও কোনো সমস্যা নাই, আর 100 দিলেও সমস্যা নাই, স্টিম দিলেও সমস্যা নাই। তাহলে আমি এখানে মানগুলো বসাবো, তাহলে দেখো আমার এখান থেকে আর থিটার মান আমি জানি 6.1, এটার মান জানি 4.5, এটার মান জানি 9.5, এটার মান জানি আমাদের 4.5 ইনটু 100, ক্যালকুলেশন করলে যেটা আসবে ক্যালকুলেটর মাইরা লিখবে এত ডিগ্রি সেলসিয়াস। এবার প্রশ্ন একটু চেঞ্জ করে দিল, বলা হলো তরলের তাপমাত্রা ফারেনহাইটে কত, ফারেনহাইটে কত, কিচ্ছু না বলা মানে সেলসিয়াস, ফারেনহাইটে বলেই দিছে, তখন তুমি কি করবা ফারেনহাইটের ফর্মুলা, তখন কি করবা থিটা ইকুয়ালস টু দেখো ফারেনহাইট এর মানে আর থিটা মাইনাস আর 32 ডিভাইডেড বাই আর 300 আর 212 মাইনাস আর 32 ইনটু আমাদের 180 প্লাস 32। এবার তুমি মান বসাও, আর থিটার মান কত 6.1 মাইনাস এটার মান হচ্ছে আর 32, মানে কি বরফ বিন্দুই তো, কারণ ফারেনহাইটে বরফ বিন্দু কিন্তু 32, তাহলে তুমি এখানে আর 32 দিলা, এখানে আর 212 দিলা, এরপর তাহলে আমার কত আসে 6.1 মাইনাস 4.5 ডিভাইডেড বাই 9.5 মাইনাস 4.5 ইনটু 180 প্লাস 32। এবার ক্যালকুলেশন করে যেটা আসবে তার সাথে দিবা ডিগ্রি ফারেনহাইট। এবার রোমারে বের করা যায়, রিংকেনে বের করা যায়, তাহলে আমরা শুরুতেই বলছিলাম যে কোন স্কেলে বের করব তার উপর ডিপেন্ড করবে আমি কোন ফরম্যাটে লিখতেছি। তাহলে আমার এই ম্যাথটা বই অনুযায়ী আনসার এটা, আর তুমি চাইলে আনসারটা ফারেনহাইটে বের করতে পারো, রোমার রিংকেনেও বের করতে পারো, তবে কিচ্ছু না বললে আমরা কিসে বের করব, আমরা সেলসিয়াসে বের করব। এবার আসি, এবার আমরা এখানে একটু খেয়াল করি, হ্যাঁ এখন আসো, তাহলে আমাদের বইয়ের এই ম্যাথটা শেষ, 1.1 শেষ, এই ম্যাথটা পারলে এই ধরনের তুমি অনেকগুলো ম্যাথ পারবা। এরপর আসো, এরপরে আমাদের তোমাদের হোমওয়ার্ক থাকবে, আর দুইটা হোমওয়ার্ক থাকবে, যদি আমি করাই দিছি, একটা হচ্ছে 1.3 আর একটা হচ্ছে 1.4, এগুলো হোমওয়ার্ক থাকার এটাই কারণ 1.3 আর 1.4 প্রশ্নটা আমি বলি, 1.3 তে বললো কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইটে একই পার্ট পাওয়া যায়, আশা করি মুখস্থ হয়ে গেছে। আর আমাদের 1.4 এ আছে কোন তাপমাত্রায় কেলভিন ও ফারেনহাইটে একই পার্ট পাওয়া যায়, আশা করি এটা মুখস্থ হয়ে গেছে। এবার আসি লাস্ট ম্যাথটা আমরা একটু ভালো করে খেয়াল করি, এটা হচ্ছে আমাদের নষ্ট ম্যাথ, মানে নষ্ট থার্মোমিটারের ম্যাথ। দেখো আমরা এটার নাম দিতে পারি নষ্ট থার্মোমিটারের ভালো পার্ট, মানে বুঝছো তো, একটা নষ্ট থার্মোমিটার তোমার পার্টটা যে দিবে সেটা কেমন দিবে, নষ্ট দিবে, আমি ওই নষ্টটাকে ভালো বানাবো। তাহলে কিভাবে আমাদের নষ্টকে ভালো বানাইতে হয় সেই জিনিসটা আমরা দেখবো। তাহলে আমরা আগে দেখি যে আমাদের ম্যাথটা কি, ম্যাথটার প্রশ্নটা কি, সেটা হচ্ছে আমার তোমার বইয়ের এই যে তপন স্যারের বইয়ের 1.5। আমি প্রশ্নটা বলি, বলা হলো একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার
একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার সাধারণ বায়ু চাপে গলিত বরফে 4 ডিগ্রি সেলসিয়াস এবং শুষ্ক বাষ্পে 98 ডিগ্রি সেলসিয়াস পাঠ দে। এবার বলা হলো থার্মোমিটারটি 51 ডিগ্রি সেলসিয়াস পাঠ দিলে প্রকৃত পাঠ কত? এবার আসো, তাহলে এখন আমরা একটু ভালো করে খেয়াল করি। তোমার এখানে একটু দেখতে হবে যে কোন জিনিসটা কি বলা হলো। প্রথম কথা, এটা হচ্ছে ত্রুটিপূর্ণ থার্মোমিটার। এর মানে সে তোমাকে যে আনসারটা দিবে সেটা আমার প্রপার আনসার না, সেটাকে প্রপারে কনভার্ট করে নিতে হবে। এই আমরা নষ্ট থেকে ভালোতে কিভাবে কনভার্ট করব সেই জিনিসটা আমরা এখন শিখব। তাহলে বলা হলো সাধারণ বায়ু চাপে আমাদের একটা নির্দিষ্ট বায়ু চাপ আছে গলিত বরফে। আচ্ছা বলো তো, গলিত বরফ মানে বরফ যখন গলে তখন তাপমাত্রা কত থাকে? 0 ডিগ্রি সেলসিয়াস। এর মানে যদি থার্মোমিটারটা ভালো হইতো, হ্যাঁ, এখন তোমার থার্মোমিটার যদি ভালো হয় তাহলে তুমি পাঠটাও ভালো পাবা, আর তোমার থার্মোমিটার যদি নষ্ট হয় তাহলে তুমি পাঠ ভালো পাবা না। এটা তোমার থার্মোমিটারের উপর ডিপেন্ড করতেছে। তাইলে কারো থার্মোমিটারের সমস্যা থাকতে পারে, কারো সমস্যা নাও থাকতে পারে। এবার আসো, গলিত বরফে 4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে একটু ভালো করে খেয়াল করো, গলিত বরফ মানে কি? বরফ গলছে, এর মানে তাপমাত্রা কত হওয়ার কথা ছিল? 0। কিন্তু তোমার থার্মোমিটার কি ভালো না নষ্ট? ওরা তো বলে দিছে, মানে ওদেরটা নষ্ট। তাহলে যেহেতু ওদেরটা নষ্ট, তোমারটা ভালো হইতে পারে। তাহলে আমার এটা যদি নষ্ট হয়, এর মানে সে আমাকে 0 ডিগ্রি সেলসিয়াস দিবে না, দিল কত? 4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই 4 ডিগ্রি সেলসিয়াস কোথায় দিছে? গলিত বরফে। এর মানে এটা কোন বিন্দু? বরফ বিন্দু। তাহলে বরফ বিন্দুতে যেটা দিল ওইটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ওইটাকে আমরা প্রকাশ করি আমাদের মেল্টিং পয়েন্ট m দ্বারা, সেটা হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস। এবার আসো, শুষ্ক বাষ্প মানে কি? উড়ে উড়ে চলে যাচ্ছে। দেওয়ার কথা কত? 100, বাট সে 100 দিল না, সে দিল 98। কেন? সে তো নষ্ট। তাহলে আমার এখানে সে দিল 98 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা কোনটা? বাষ্পেরটা, যাকে আমরা বয়লিং পয়েন্ট। এর মানে বি এর মান। তাহলে আমাদের বি এর মান বি ইকুয়ালস টু হচ্ছে 98 ডিগ্রি সেলসিয়াস। এবার তোমারে বললো থার্মোমিটারটি 51 ডিগ্রি পার্ট দিলে, এর মানে কি? সে যে কোনো একটা পার্ট দিল, মানে কি স্পেসিফিক একটা পার্ট সে দিল, সেটা হচ্ছে আমার s ইকুয়ালস টু 51 ডিগ্রি সেলসিয়াস। এবার তোমাকে বললো কি প্রকৃত পার্ট কত? এবার বলো, একটা থার্মোমিটারের পার্ট তুমি কত রকম ভাবে বের করতে পারো? সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, অনেকগুলা। কিন্তু তোমার এখানে যে ডেটাগুলো দেওয়া আছে সেগুলো কিসে দেওয়া আছে? সেলসিয়াস। তো তুমি চাইলে সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্ট করেও করতে পারো, অথবা তুমি ডাইরেক্ট সেলসিয়াসে করতে পারো। কিছু যেহেতু বলে না আমি সেলসিয়াসে করব। তাহলে আমরা তো জানি, আমরা কি জানি? আমরা জানি s - m ডিভাইড বাই b - m, এটা সবার জন্য ধ্রুবক, সে ভালো হোক আর নষ্ট হোক। তাহলে আমার লাগবে কি? ভালো। দেওয়া আছে কি? নষ্ট। তাহলে আমরা এখানে যে কাজটা করতে পারি, s - m ডিভাইড বাই b - m ভালো ইকুয়ালস টু s - m ডিভাইড বাই b - m নষ্ট। তাহলে আমার নষ্ট থার্মোমিটার, বাট সে তো পার্ট বের করতে পারতেছে, তার কিন্তু অনুপাতটা সেম হবে। দেখো তোমার, আমার এখানে তুমি বিয়োগ করে যে অনুপাত পাবা, এখানেও সেম অনুপাত পাবা। কেন? কারণ সে নষ্ট হওয়ার কারণে দেখো তার কিন্তু শুধু একটা চেঞ্জ হয় নাই, চেঞ্জ হওয়ার সময় দুইটাই চেঞ্জ হয়ে গেছে। তো দুইটাই চেঞ্জ হওয়ার কারণে আলটিমেটলি আমার অনুপাতটার কোনো পরিবর্তন হয় না, মানে অনুপাতটা ঠিক রেখেই সে পরিবর্তন হয়, মানে থার্মোমিটার ওইভাবে নষ্ট হয়। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখি, আমার কি লাগবে? ভালো। আমি তাহলে এখন কি করলাম? একটা ভালো থার্মোমিটার নিব। তাহলে একটু খেয়াল করো, আমি কম্পারেটিভলি দুটো থার্মোমিটার রাখি। তাহলে এই যে একটা থার্মোমিটার রাখলাম, এটা হচ্ছে আমার ভালো, আর এখানে একটা থার্মোমিটার রাখলাম, এটা হচ্ছে আমার নষ্ট। তাহলে এই থার্মোমিটারের এই পয়েন্টগুলোকে আমি বলতেছি কি? এই পয়েন্টটাকে বলতেছি বয়লিং পয়েন্ট, এটাকে বলতেছি মেল্টিং পয়েন্ট, আর এখানে একটা স্পেসিফিক এস আছে। এখন তুমি খেয়াল করো, তোমার যে নষ্টের জন্য বয়লিং পয়েন্টটা আমরা অলরেডি জেনে গেছি 98 ডিগ্রি সেলসিয়াস, আর নষ্টের জন্য আমার এই যে তোমার যে মেল্টিং পয়েন্ট সেটা হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস। আবার আমার যে কোনো তাপমাত্রা হচ্ছে 51 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু এটা নষ্ট, দেখো এটাও ভুল দিছে, এটাও ভুল দিছে, দ্যাট মিন্স এটাও অবশ্যই ভুল।
আমাদের শুদ্ধটা জানতে হবে। তাহলে বলো তো এটার রেসপেক্টে শুদ্ধ ডেটা কত? 0°C। এটার রেসপেক্টে শুদ্ধ ডেটা কত? 100°C। তাহলে এটার রেসপেক্টে শুদ্ধ ডেটা আমি জানি, এটার রেসপেক্টে শুদ্ধ ডেটা জানি, আর এটার রেসপেক্টে শুদ্ধ ডেটা এটা আমি বের করব, নাম দিলাম c = what। তো তাহলে দুইটার ক্ষেত্রে কেমন? সমান। যেহেতু সমান তাহলে আমরা বলতে পারি তাহলে আমাদের ভালোর জন্য ভালো কোনটা? এটা। তাহলে এটার জন্য লিখতে পারি c - 0 / 100 - 0 = ডান দিকে কি নষ্ট, নষ্টটার জন্য কত বলতে পারি? আমাদের 51 - 4 / 98 - 4 আমরা এটা বলতে পারি। এখন তুমি ক্যালকুলেশন করে দেখো, ক্যালকুলেশন করে c এর মান যেটা পাবো আমি একটু এখান থেকে দেখে বলেছি 50°C। এর মানে আলটিমেটলি এটা প্রকৃতপক্ষে হচ্ছে 50°C, কিন্তু আমার কাছে আমি পাচ্ছি কত? 51। তাহলে আমি যেহেতু নষ্ট আমি মানটাও ভুল পাইছি, আমি মান পাইছি 51। আসলে ওই 51 বলতে কি মিন করে? 50 মিন করে। তাহলে এটা নষ্ট হওয়ার কারণে সেটা দিয়েছে, তাহলে প্রকৃত পার্টটা আমি পেয়ে গেছি। আর তুমি বলতে পারো ভাইয়া থার্মোমিটার নষ্ট হয়ে গেছে এটা আমি ফেলে দিব, আবার এত কাহিনী করে কি দরকার? আসলে থার্মোমিটার তো তুমি শুধু জ্বর মাপার জন্য ইউজ করো না, যে এটা আমাদের 50 টাকা দিয়ে পাওয়া যায়। আমাদের কিন্তু বিভিন্ন ইন্ডাস্ট্রি যেগুলো আছে, বড় বড় ইন্ডাস্ট্রিগুলোতে খুব অনেক বড় বড় থার্মোমিটার ইউজ করা হয়, যে থার্মোমিটারগুলোর দামও অনেক বেশি, এখানে ম্যাটেরিয়ালসগুলো খুবই হাই, এবং সেগুলোর আমাদের এই যে মোটামুটি অনেক বেশি ডিমান্ড। তাই সেক্ষেত্রে যে জিনিসটা দেখা যায়, একটা বড় ইন্ডাস্ট্রিতে তুমি গেলা, একটা থার্মোমিটারের দাম অনেক বেশি, সেটা আমার অনেক বেশি তাপমাত্রায় মেজারমেন্ট করতে পারে। হ্যাঁ, তাহলে আমার এখন সেক্ষেত্রে তোমার কি করতে হবে? সেক্ষেত্রে যদি তুমি থার্মোমিটার একটু নষ্ট হয়ে গেলে যদি তুমি এটাকে চেঞ্জ করে ফেলো, তাহলে আমার কি হবে? থার্মোমিটার নষ্ট হয়ে গেছে ফেলে দিলাম, এটা কি সলিউশন? না। এখন যদি তুমি থার্মোমিটার যেটা নষ্ট হয়ে গেছে সেটাকে যদি তুমি সেটা থেকে যদি কোনো না কোনো ওয়েতে ভালো মান পাইতে পারো, ভালো মান পাবা, তবে ওই মানটা 100% আমার ওই মানটা মোটামুটি অ্যাকুরেট, কিন্তু আমার নতুন থার্মোমিটার কিনা লাগতেছে না, মানে টাকা বাঁচি গেল। এটা হচ্ছে আমাদের এই যে দামি দামি যে থার্মোমিটার সেগুলোর ক্ষেত্রে এটা খুব বেশি কাজে লাগে। তো আমি তখন কি করব? এটাকে আমরা যে কাজটা করি, আমরা এটাকে বলি কেমিস্ট্রির ভাষায় এটাকে বলা হয় ক্যালিব্রেশন। ক্যালিব্রেশন বলা হয়। বিভিন্ন ল্যাবে এই কাজটা করা হয়। দেখিও যে আমার বলা হয় যে এটা এতটুকু এরর হতে পারে, সেখান থেকে মানে এটাকে ট্রান্সফার করে কনভার্ট করা হয়। এটা বিভিন্ন ল্যাবে করা। আমরা ভার্সিটিতে আমাদের ম্যাক্সিমাম এই কাজটা করতে হয়, কারণ ভার্সিটির যন্ত্রগুলো কিন্তু প্রপার না। তখন আমাকে কি করতে হয়? কনভার্ট করে নিতে হয় যে আমার প্রকৃত মানটা কত, অথবা আমরা প্রকৃত মান আর আমার প্রাপ্ত মানের মধ্যে ডিফ্লেক্ট কতটুকু হয়েছে, সেখান থেকে আমরা ফিজিক্সের ভাষায় আমরা এখান থেকে শতকরা ত্রুটিটাও বের করতে পারি। তো আমার মেইন কথা হচ্ছে সেক্ষেত্রে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে কি, ওই যে এই পদ্ধতি অনুসরণ করে আমরা কিছুদিন পর পর মনে করো এক বছর পর পর থার্মোমিটার টেস্ট করা হয়। টেস্ট করে ওই যে এরকম, তাহলে আমি 0-তে টেস্ট করলাম, আনসার পেলাম এটা, 100-এ টেস্ট করলাম, আনসার পেলাম এটা, তাহলে আমি এখান থেকে অলরেডি বুঝে গেছি আমার অন্য যে কোনো মানের জন্য কত হবে। তাহলে এই যে আমার প্রসেসটা, এই প্রসেসের মাধ্যমে আমরা কি করতে পারি? যেটা থার্মোমিটার নষ্ট সেটাকেও আমি কাজে লাগাতে পারি। যদি ভেঙে দেয় সেটা ভিন্ন হিসাব, বাট যদি ভালো থাকে তবে পার্টগুলো আমাকে একটু ভুল দেয়, তাহলে তখন আমি কি করি? এই যে এই কাজগুলো করতে পারি। যেমন তোমরা দেখিও যে আমাদের স্ক্রু গজ আছে, স্লাইড ক্যালিপার্স আছে, এগুলো কিন্তু প্রপার ডেটা দেয় না, তখন আমরা এই কাজগুলো করে তাদেরকে কনভার্ট করে নিই। তবে আমার সেখানে যাওয়ার দরকার নাই। আমার কথা হচ্ছে এখানে তোমার নষ্টটার সাথে ভালোটা কম্পেয়ার করে তুমি নষ্টটার নষ্ট মানকে ভালো মানে কনভার্ট করে ফেলতে পারবা, এটাই আমার আনসার হবে। তো আমরা আসলে 2 স্থির পড়াতে পড়াতে টাইম চলে গেছে, আর আজকে 1 স্থির পড়ানো সম্ভব না। 1 স্থির বেশি বড় না, ছোট, খুবই সোজা। তো আমরা আগামী ক্লাসে 1 স্থির পড়াবো। তো আজকে আমরা এতটুকুই শেষ করে দিই। তবে তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও, আমি আনসারটা দিয়ে দিই। তোমাদের প্রশ্নগুলো জানাও, আমি আনসারটা দিয়ে দিচ্ছি। প্রশ্ন থাকলে বলো, আমি আনসারগুলো দিয়ে দিই। এটা হচ্ছে এই ম্যাথটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, ইন্টারমিডিয়েটের জন্য ইম্পর্টেন্ট। আমার অ্যাডমিশনের জন্য এটা খুব বেশি ইম্পর্টেন্ট, ইন্টারমিডিয়েটের জন্য। কারো কোনো প্রবলেম থাকলে বলো, আমি না হয় শেষ করে দিই। হ্যাঁ তন্ময়, কি প্রশ্ন করে ফেলো। ওই প্রশ্ন থাকলে তাড়াতাড়ি করো, না হয় আমি শেষ করে দিই।
1.1 যে ম্যাথটা সেটাতে ফারেনহাইটে বের করার সিস্টেমটা আবার বলার জন্য বলছে, একটু খেয়াল করো। সেটা তো আমি মুছে ফেলছি, আমার এখানে ছবি তোলা আছে, তুমি একটু করলে দেখবা। আচ্ছা, আশা করি দেখা যাচ্ছে 1.1 যে ম্যাথটা ওই ম্যাথটার ছবি আমার এখানে তোলা আছে, একটু খেয়াল করো। 1.1 তোমার এখানে কি বললো, হ্যাঁ এখানে যে জিনিসটা বলা হলো সেটা হচ্ছে তোমার এই যে বরফ বিন্দু এবং স্টিম বিন্দু দেওয়া আছে। তাহলে তুমি একটু খেয়াল করো, তুমি যেহেতু বরফ বিন্দু জানো এবং তুমি স্টিম বিন্দুও জানো, তাহলে এখানে হচ্ছে তোমার একটা হচ্ছে আর আইস আর একটা হচ্ছে আর স্টিম। তারপর হচ্ছে আবার বলতেছি, একটা হচ্ছে আর আইস আর একটা হচ্ছে আর স্টিম। এখন তুমি আর আইস এবং আর স্টিম যেহেতু জানো, তুমি আর জিরো না বলে, আমি জিরো তো বলতেছি সেলসিয়াসের জন্য, ফারেনহাইটের জন্য সেটা আর32 হবে। আমার এক কথা আমি যদি বলি এই যে আমাদের মনে করো এই 4.5 যেটা, এই 4.5টাকে আমি বললাম মনে করো এটা হচ্ছে আর আইসে, এরপর আর 100 মানে হচ্ছে স্টিমে, তাহলে আমরা এটাকে বলতে পারি আর স্টিম। তাহলে তুমি আর আইসও জানো আর স্টিমও জানো। এবার তোমার ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে এটা যে থিটা ইকুয়ালস টু এক্স থিটা মাইনাস এক্স আইস। তাহলে এক্স থিটা মানে হচ্ছে আর থিটা মাইনাস আর আইস, তাহলে আইসেরটা তো যেহেতু আমার এটা ফারেনহাইটে, আমি আর আইসকে আর32 দ্বারা প্রকাশ করতে পারি, সেটা আমি গত ক্লাসে বলছিলাম। তাহলে আমি যদি বলি আর থিটা মাইনাস আর32 ডিভাইড বাই আর 212 মাইনাস আর 32, এর মানে এক কথা হচ্ছে থিটা থেকে বরফটা বাদ দিব আর স্টিম থেকে বরফটা বাদ দিব। যেহেতু ফারেনহাইট 180 দ্বারা গুণ প্লাস 32, আর যদি অন্য কোনোটা হইতো যেমন সেলসিয়াস থেকে আমরা কি করছি 100 দ্বারা গুণ করছি কিন্তু কোনো যোগ করে নেই। তাহলে আমার যে স্কেল ওই স্কেলের মতো করে তোমাকে কাজগুলা করতে হবে। আমি সেটা এটা হচ্ছে আমাদের যে প্রসেসটা, যদি আমাদের কোনো প্রবলেম হয় অনুযায়ী করতে হবে, অর্থাৎ তোমাকে যে স্কেল দিবে তুমি ওই স্কেল অনুযায়ী করবা। এবার বলো, এবার আর কারো প্রবলেম আছে কিনা? আচ্ছা, প্রসেনজিৎ সাহা একটা প্রশ্ন করছে, সেটা হচ্ছে টি ইকুয়ালস টু আর টি ডিভাইড বাই আর টি আর ইন্টু 273.17, এটা কখন 100 এটা কখন ইউজ করব সেটা আমরা এখনো পড়াই নাই। আজকে পড়ানোর কথা ছিল কিন্তু টাইম না থাকার কারণে পড়াতে পারতেছি না। সেটা হচ্ছে এক স্থির পদ্ধতিতে, সেখানে আমরা ত্রৈধীয় বিন্দু দিয়ে একটা স্থির বিন্দু ধরে নিই, সেটার মাধ্যমে করবো, সেটা আমরা আগামী ক্লাসে করব। তাহলে প্রসেনজিৎ সাহা তোমার প্রশ্নের আনসার হচ্ছে সেটা আমরা এখনো করি নাই, সেটা হচ্ছে এক স্থির বললে। পরীক্ষায় যদি দুই স্থির বলে, পরীক্ষায় দুই স্থির বলে না, যেমন আমার এই প্রশ্নে কি তোমাকে দুই স্থির বলছে? বলে নাই, কিন্তু তুমি বুঝছো কেমনে বুঝছো? কারণ তোমাকে একটা বলছে বরফ আর একটা বলছে স্টিম, এর মানে বরফ আর স্টিম দুইটা বলে দিলে আমরা বুঝে নিব সেটা হচ্ছে দুই স্থির। আর আমরা আগামী ক্লাসে দেখবো এক স্থিরে কিন্তু স্থির বিন্দুটা হচ্ছে ত্রৈধীয় বিন্দু, তখন তোমাকে ডেটা যেটা দিবে সেটা হচ্ছে ত্রৈধীয় বিন্দুতে ডেটা, তখন তুমি ওইটা করবা। তাহলে বরফ আর স্টিমে দিলে দুই স্থির, ত্রৈধীয় বিন্দুতে দিলে এক স্থির, আর সেটা আমরা আজকে করে নিয়ে আগামী ক্লাসে করবো। আচ্ছা, এবার তন্ময় একটা প্রশ্ন করলো, ওই ম্যাথটাতে আমাকে যদি ফারেনহাইটে বলে আমি সেলসিয়াসে বের করে দেন ফারেনহাইটে কনভার্ট করে নিব, সেক্ষেত্রেও হবে। তবে আমার কথা হচ্ছে তুমি সেলসিয়াসে বের করলা দেন আবার ফারেনহাইটে কনভার্ট করলা, ম্যাথটা অনেক বড় হয়ে যাচ্ছে না? আর স্যারেও খাতা কাটার সময় বুঝে নিবে যে তোমার এই যে কোয়ালিটি কতটুকু। কারণ সায়েন্স পড়তেছো মানে হচ্ছে তুমি যেটা কমন প্রসেস বা যেটা শর্টকাট প্রসেস ওইটা করবা, তো তুমি হুদাই কেন এটাকে লম্বা করবা? লম্বা করা সায়েন্সের কাজ না, ছোট তো যদি কাজ হয় লম্বা করার কি দরকার? কই আর কারো আশা করি কোনো প্রশ্ন নাই? তাহলে আমি লাইভ শেষ করে দিই। তন্ময় যেটা বলতেছে সেটা হচ্ছে আমার একটা লাইভ ক্লাস এরকম ছিল, রাত্রে হঠাৎ করে কুকুরে আওয়াজ করতে, সেটা আমার দোষ না। কুকুরের কাজ ঘে ঘু করে, সে ঘে ঘু করবে, আর তোমার কাজ হচ্ছে হেডফোন দিয়ে শোনা, তুমি শুনবা, যে শোনার সে শুনবে, যে আওয়াজ করে সে আওয়াজ করবে। তো এখানে পেঁচানোর কোনো কারণ নাই। হয়েছে, আর বেশিক্ষণ থাকলে ঝামেলা হয়ে যাবে।
আমরা ফিজিক্সই পড়াবো, আমরা আর বায়োলজিতে যাব না, কারণ বায়োলজির টিচার তোমাদের মুন্না ভাই পড়াবে, আর কেমিস্ট্রির রসগুলা মিশু ভাই পড়াবে। তো আমি ফিজিক্সের টিচার, আমি এসব রসকোজ বুঝি না। আমরা যে জিনিসটা বুঝি, থার্মোমিটার কোনটা ভালো কোনটা খারাপ, থার্মোমিটারের সাইজ কেমন হলে ভালো, টেম্পারেচার কেমন হলে ভালো, এগুলো হচ্ছে আমাদের কাজ। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে এফিসিয়েন্সি, কোনটা দক্ষতা বেশি। যেমন এই চ্যাপ্টারে আমরা করবো একটা ইঞ্জিনের দক্ষতা কেমন, তখন তুমি তোমার নিজের দক্ষতা বের করে ফেলতে পারবা। তো আশা করি আজকে এতটুকুই। আমাদের আগামী যে ক্লাসটা, ওই ক্লাসে আমরা এর পরে থেকে আগাবো। তবে আরেকটা কথা বলে রাখি, আমরা কিন্তু 10 তারিখের পর কিন্তু এই গ্রুপে আর ক্লাস নিব না। যারা কনফার্ম করবে শুধু তাদেরকে ক্লাস নেব। কনফার্ম বলতে আমাকে মেসেজ করলে হবে। যারা ক্লাস রেগুলার করতে ইচ্ছুক তারা আমাকে মেসেজ করবা। মেসেজ করলে আমি তোমাদেরকে এই যে গ্রুপের লিঙ্ক দিয়ে দিব। ওই গ্রুপে আমি পার্সোনালি তোমাকে অ্যাড করে দিব, কারণ আমি ছাড়া ওই গ্রুপে কেউ অ্যাড করাইতে পারবে না। তো তাহলে আমার যে কাজটা করতে হবে, তোমার যদি রেগুলার ক্লাস করার ইচ্ছা থাকে দেন তুমি আমাকে পার্সোনালি মেসেজ দিও। মেসেজ দিলে আমি গ্রুপ লিঙ্ক দিয়ে দিব, নিয়ম কারণ বলে দিব। তারপর হচ্ছে তুমি 11 তারিখ থেকে ওই গ্রুপে কন্টিনিউ করতে পারবা। এবং আমাদের ওই গ্রুপে সবকিছু প্রোভাইড করা হবে, তোমার যত কিছু দরকার সবকিছু দেওয়া হবে, কোনো সমস্যা নেই। আমার কথা হচ্ছে একটা অনলাইন ক্লাসে বেটার কোয়ালিটির জন্য যা যা দরকার সবকিছু দিব, কোনো সমস্যা নেই। তবে তোমাদেরকে লেগে থাকতে হবে। আর আরেকটা কথা, আরো কতদিন বন্ধ থাকে তার কোনো ঠিক ঠিকানা নাই। এই টাইমটা কাজে লাগাবা। তুমি আগে থাকবা, কাজে লাগাবা না মানে তুমি পিছিয়ে গেছো। আর তোমার কি মনে হয়, তুমি যে 2 মাস লস করছো, অনেকে কি 2 মাস লস করছে? অনেকে এই 2 মাসের মধ্যে কোপাই ফেলছে। তাহলে আমার কথা হচ্ছে তুমি কি লস করছো সেটা কোনো ফ্যাক্ট না। এখন আমাদের সাথে তাল মিলিয়ে যাও, আশা করি বিশ্বাস রাখতে পারো, অন্তত ভালো কিছু একটা করতে পারবা। তো এখন যদি তুমি তোমাদের অনেকে দেখতেছি অনলাইন ক্লাস এই যে হয়তো পরে করবে বলে বসে আছে। আর তুমি পরে করলে তুমি কি তোমার আনসারটা পাচ্ছ? তুমি ইনস্ট্যান্ট করলে আমার ইনস্ট্যান্ট প্রশ্ন করতে পারতো, আমি আনসার দিচ্ছি, তাহলে তুমি তোমার সবকিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর তুমি লাইভে করার সময় যে সুবিধাটা পাবা আমাদের নর্মালি তো ওই সুবিধা পাবা না। তো আমি সবাইকে অ্যাপ্রিসিয়েট করবো, তোমাদের যদি সুবিধা থাকে তোমরা ডিরেক্ট লাইভে ক্লাসটা করো। দেন পরে যদি প্রবলেম হয় মাঝখানে, তুমি পরে লাইভটা যদি আমরা রাখবো, তুমি আবার রিভিউ দাও, কোনো সমস্যা নেই। বাট নর্মালি তুমি ওই কাজটা করিও না, তুমি লাইভে ক্লাস করো। আর আরেকটা কথা হচ্ছে, তোমাদের ফ্রেন্ডরা যদি কেউ যদি আমাদের ক্লাসগুলো করতেছে তাদেরকে গ্রুপে ইনভাইট মারো। তাহলে আমাদের যেহেতু 10 তারিখ পর্যন্ত ভিডিওগুলো গ্রুপে থাকবে, তো ওরা দেখে যদি মনে হয় যে ক্লাস করবে, আর প্লাস হচ্ছে ইউটিউবে তো আমার প্রচুর ভিডিও আছে, কারো যদি মনে হয় করবে দেন ওরা আমার সাথে কনফার্ম করে নেবে। তবে আমার কথা হচ্ছে ফিজিক্স ম্যাথ আইসিটির জন্য আমার সাথে পার্সোনালি কথা বলে নিতে হবে। ফেসবুকে আমাকে মেসেজ দিলে হবে, আমি কনফার্ম করে নিব। তো তাহলে আজকের ক্লাস এতটুকু পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।